ইনসাফের ঘাটতি, মানবিক মর্যাদার ভুলুল জনমানুষের জীবনমান উন্নয়নে স্থবিরতা এবং স্বাধীনতা হরণ স্খলনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ শত শত বছর ধরে সংগ্রামের অপার সম্ভাবনার এই উর্বর বদ্বীপে অদম্য জনসম্পদের ধারাবাহিক লড়াইয়ের এক পর্যায়ে 1947 সালে পাকিস্তান রাষ্ট্র জন্ম। কিন্তু তাকে ঘিরে মানুষের স্বপ্নকে পশ্চিম পাকিস্তানি শাসকেরা ঘুরিয়ে দেয়। ভাষা, সংস্কৃতি, অর্থনৈতিক বঞ্চনার ফলে পূর্ব পাকিস্তানি জনগণ স্বাধীনতা থেকে স্বাধীনতার লড়াইয়ে অবতীর্ণ হয়। 1971 সালে ঐতিহাসিক সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ বিশ্বসভায় স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়। কিন্তু তখনকার রাজনৈতিক নেতৃত্বের অদূরদর্শিতা, অপশাসন এবং জাতীয় ঐক্য বিরোধী কর্মকাণ্ড জাতির সামনে নতুন বিপদ হাজির করে। পাকিস্তানের সংবিধান তৈরির লক্ষ্যে 1970-এর নির্বাচনে গঠিত গণপরিষদ দ্বারা স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণীত হয়। স্বাধীনতার ঘোষণায় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিধা প্রতিষ্ঠার স্বপ্নকে উজ্জ্বল রেখে ৭২-এর সংবিধানে ধর্ম নিরপেক্ষতা ও সমাজতন্ত্রকে মূলনীতি হিসেবে আনা হয়। রক্তস্নাত স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া একটি রাজনৈতিক জনগোষ্ঠীর সঙ্গে সে ছিল চরম বেইমান। গোড়ার এই গলদে আজও বাংলাদেশ বিশ্বে শক্তিশালী রাষ্ট্ররূপে দাঁড়াতে পারেনি। এ কারণে প্রজাতন্ত্রের গণভিত্তিক দুর্বলতা থেকে যায়। স্বাধীনতার ঘোষণাপত্র এবং ৭২-এর সংবিধানের পরস্পর বিরোধী অবস্থান এবং তৎসময়ের ফ্যাসিবাদ জনগণকে বিভক্ত করে দেয়। ভারতের ব্রাহ্মণ্যবাদী চক্র একই সময় ইসলামকে মুক্তিযুদ্ধের বিপরীতে দাঁড় করানো বাংলাদেশে শুরু হয়ে যায় গৃহদাহ, যার বেশ আজও প্রভাব। তদুপরি বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশকে ধর্মের বিপরীতে স্থাপন করে জনগণের আকাঙ্ক্ষা, পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যকে নষ্ট করে ধর্মকে স্রেফ পরিচয় সর্বস্ব সাম্প্রদায়িকতায় পর্যবসিত করে দেয়। 1975-এর 7ই নভেম্বর সিপাহী জনতার জাতীয় বিপ্লব, 90-এর স্বৈরাচার বৈষম্যের বিরুদ্ধে গণঅভ্যুত্থান আমাদের ঐতিহাসিক সংগ্রামের একটি কালজয়ী পর্ব। শের বাংলায় ফজলুল হক, মুসলিম জননেতা মাওলানা ভাসানী, হোসেন শহীদ সারওয়ার্দী, শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সংগ্রামী জনগণের নেতৃত্ব দিয়েছেন। তাদের অধিকাংশ জনগণ গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু প্রকৃত গণতন্ত্র এবং তার পর্যায়ক্রমিক বিকাশ আসেনি এবং রাজনীতির সদরে অন্দরে ফ্যাসিবাদের পরগাছা প্রবল প্রতাপে মাথাচাড়া দিয়ে উঠেছে। স্বৈরাচার শেখ হাসিনা রাজনীতির সকল ব্যাকরণ ভেঙে বিক্ষিপ্ত ফ্যাসিবাদকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত করে। তা বিশ্বে এক নদীরবিহীন জুলুম হিসেবে প্রতিফলিত হয়। রাজনৈতিক দলগুলো হয়ে পড়ে অকার্যকর অথবা ফ্যাসিবাদের অন্ধ অনুগামী। অনুগতদের মধ্যে প্রগতিশীল, মুক্তিযোদ্ধা এবং গণতন্ত্র মানার স্বার্থবাদী রাজনীতিবিদদের উল্লেখ ছিল। পাকিস্তান আন্দোলন, ৫২-এর ভাষা আন্দোলন, ৬২-এর শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ পরবর্তী ৯০-এর অভ্যুত্থান সহ প্রতিটি আন্দোলনের অগ্রভাগে ছিল তরুণ ছাত্র সমাজ। শেখ হাসিনার কুশাসনে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী বা আন্দোলনগত ব্যর্থতার অন্তরালে আবার প্রস্তুত হতে থাকে মধ্যবিত্ত ছাত্র সমাজ। এদের ঐতিহাসিক যোগসূত্র অবশ্যই রয়েছে। এই তরুণেরা বিদ্যার্জনে অনুরাগী, কারণ তার বিদ্যার্জনের সড়কেও বাধা কোটা আন্দোলনের পরিণাম। শিক্ষার আনুকূল্যই মধ্যবিত্ত প্রথা, বিচ্যুতি ও নিরাপত্তা। বিদ্যার্জনের সঙ্গে সাহিত্যে কিছুটা উৎসাহ, সংস্কৃতি সম্পর্কে খানিকটা কৌতূহল, সমাজ রাষ্ট্র সম্পর্কে কিয়ৎ পরিমাণ জিজ্ঞাসা অনিবার্যভাবে আসে। 1947-এর ৩রা জুন মাউন্টব্যাটেন গোয়েন্দা ঘোষণার পর একই বছরের জুলাই মাসে মুসলিম লীগের কয়েকজন তরুণ প্রগতিশীল কর্মী পৃথক একটি সংগঠনে একত্রিত হয়ে তাদের ঘোষণাপত্রে বলে দেয়, বিদেশি শাসন হইতে একটি দেশ স্বাধীনতা অর্জন করতে পারে, কিন্তু তাহার অর্থ এই নয় যে সেই দেশবাসীরা স্বাধীনতা পাইল। রাজনৈতিক স্বাধীনতার কোন মূল্য নাই যদি স্বাধীনতার জনগণের অর্থনৈতিক মুক্তি আনয়ন না করে। এদের মধ্যে ছিলেন কামরুদ্দিন আহমদ, মোহাম্মদ তোহা, অলিয়াহাদ, আব্দুল রশিদ তর্কবাগীশ, তাজউদ্দিন আহমেদ প্রমুখ। ভাষা আন্দোলনের প্রাথমিক নেতৃত্ব পাকিস্তানপন্থী স্বাতন্ত্র্যবাদী ও বাম বুদ্ধিজীবীরা শুরু করেছিল, যার প্রভাব সমাজের সর্বস্তরে বিস্তৃত হয়। এমনকি 1948 সালের 15ই ফেব্রুয়ারি ঢাকার কুর্মিটোলায় বাঙালি সৈনিকদের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম দিবসে মেজর বনি ও মেজর এম হোসেন সহ
বাঙালি সামরিক কর্মকর্তারা ঘোষণা করেন বাঙালি সৈন্যরা বাংলা ভাষায় কথা বলবে। এই উপলব্ধি আমরা ৭১-এর স্বাধীনতা দেখেছি, 2024-এর অভ্যুত্থানকালীন মধ্যেও অনুভব করেছি। শুধু কালের ও ব্যঞ্জনার পার্থক্য। ৭১-এ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্ব এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা ও বীরত্ব ছিলেন অনস্বীকার্য। ৪৭-এর স্বাধীনতার পর মুসলিম লীগ থেকে প্রগতিশীল তরুণদের যেমন বিচ্ছিন্ন হওয়ার ঘটনা দেখেছি, তেমনি ৭১-এর স্বাধীনতার পর বিদ্রোহী তরুণদের পৃথক মঞ্চে আবির্ভূত হওয়ার ঘটনাও তাকে প্রত্যক্ষ করেছে। এই বীর তরুণরা কারা? বর্তমানে দেশে দেশে বৈষম্যের বিরুদ্ধে এবং মানবাধিকার আন্দোলনগুলিকে আমরা ব্যর্থতায় পরিবর্তিত দেখেছি। যুক্তরাষ্ট্র, ইউরোপের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ছাত্র আন্দোলন, ভেনেজুয়েলায় অনির্বাচিত সরকারের বিরুদ্ধে আন্দোলন, ভারতের কৃষক আন্দোলন, আফ্রিকার দেশগুলিতে বর্ণ ও বৈষম্য বিরোধী আন্দোলনের দৃষ্টান্ত এখানে উল্লেখ। একমাত্র বাংলাদেশের তরুণরাই সাফল্য দেখিয়েছে, জঘন্য ফ্যাসিবাদকে হটাতে সক্ষম হয়েছে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট সেজন্য বাংলাদেশকে 2024 সালের বর্ষসেরা দেশ হিসাবে অভিহিত করেছে। শুধুমাত্র সরকারি চাকরিতে বৈষম্য নয়, নতুন রাষ্ট্রীয় রাজনৈতিক ব্যবস্থাপনার দাবিও সামনে এসেছে। দুর্নীতি, দুঃশাসনে অস্থির আবারও বৃদ্ধ বনিতা রাজপথে নেমে ফ্যাসিবাদের প্রতি হাসিনার বিদায় নিশ্চিত করেছে। ভুলে গেলে চলবে না, জননৈতিকভাবে বাংলাদেশ এখন এক ক্রান্তিকাল। বর্তমানে বাংলাদেশে 15 থেকে 64 বছর বয়সী জনসংখ্যা মোট জনসংখ্যা প্রায় 63.25%। এদের 52 ভাগের বয়স 29 বছর পর্যন্ত। অর্থাৎ অধিকাংশই তরুণ। যে দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি, সেখানে প্রকৃত উন্নয়নের গতি। এই ধরনের সুযোগ একটি জাতির জীবনে একবারই ঘটে। পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতির নতুন গতিধারা বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থানের কৌশলগত অর্থনৈতিক গুরুত্বকে নতুনভাবে উপস্থাপন করেছে। বঙ্গোপসাগর হয়ে উঠছে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের নয়া কৌশলগত ঠিকানা। তাবৎ দৃষ্টির দৃষ্টি এখন ছাত্র জনতার অভ্যুত্থান পরিবর্তী বাংলাদেশে এক নতুন সম্ভাবনার সূর্যোদয়। শুধুমাত্র সরকার পরিবর্তন অথবা একটি নিরপেক্ষ আয়োজনের আকাঙ্ক্ষাই গণ অভ্যুত্থানের একমাত্র লক্ষ্য হতে পারে না। বিপ্লবের প্রত্যাশায় ব্যাপক সংস্কারের মাধ্যমে নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত কায়েম এবং রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা ফ্যাসিবাদ ও অনিয়ম নাশে ভুল ফোটানো গণতন্ত্র আবশ্যক হয়ে পড়েছে। বাংলাদেশের ইতিহাস সাক্ষ্য দেয়, প্রতিটি গণ অভ্যুত্থান, বিপ্লব আন্দোলনের পরে ওইসব সংগ্রামী চেতনায় নতুন রাজনৈতিক দলের অভ্যুত্থান হয়। যেহেতু রাষ্ট্র সাজবে ৭১-২৪-এর গণ জাগরণের চেতনায়, সেই আঙ্গিকে নতুন দলের আবির্ভাব অনিবার্য। জাতির এই মাহেন্দ্রক্ষণে জাতীয় প্রত্যাশায় সকল প্রকার বৈষম্য, ফ্যাসিবাদ, আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে দিতে, জনকল্যাণ, ইনসাফ ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে এবং গর্বিত জাতীয়তা বোধ দৃঢ়ীকরণ করতে আমরা আজ নতুন দলের আত্মপ্রকাশ ঘোষণা করছি। এই জন্য গত ৫৪ বছরে এত সংগ্রামের পরও বাংলাদেশে একটি স্বাধীন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটেনি। যে দল এদিক ওদিক না চেয়ে শুধু জনগণের পক্ষে ব্যস্তহীনভাবে দাঁড়িয়েছে, এমন রাজনৈতিক দলের কথা কেউ বুক ফুলিয়ে বলতে পারে না, যারা দিল্লি, মস্কো, ওয়াশিংটন, বেজিং এর প্রভাবমুক্ত থেকে বাংলাদেশের সার্বভৌমত্বকে এগিয়ে নিতে পেরেছে অথবা বাংলাদেশ জাতিকে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক গোষ্ঠীতে পরিণত করতে সমর্থ হয়েছে। আওয়ামী লীগের গত 15 বছরের ফ্যাসিবাদের দুই রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা। আওয়ামী লীগের গত 15 বছরের ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো আন্দোলন করলেও জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি, যার দরুন ছাত্রদেরকে চূড়ান্ত সংগ্রামে অর্থাৎ এক দফায় নামতে হয়েছে। 80-র দশকে যেখানে 8 বছরে স্বৈরাচারের বিরুদ্ধে সফল গণ অভ্যুত্থান সংগঠিত করা সম্ভব হয়েছে, এবার 15 বছরে তা করা সম্ভব নয়। জনগণ একে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার গুরুতর ব্যর্থতা বলেই মনে করে। অধিকন্ত দীর্ঘ 54 বছরে তারা কোনো গুরুত্বপূর্ণ সংস্কার সাধনের অভাব ছিল। ভারতবর্ষ সাম্প্রতিক গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতের বিপক্ষে জনগণ সোচ্চার হয়েছে। ভারত এই ফ্যাসিবাদকে পোষণ করেছে, বিনিময়ে বাংলাদেশে সার্বভৌমত্ব বেড়ে গিয়েছে। কিন্তু আওয়ামী লীগের বিদায়ের পর গণ অভ্যুত্থানের ভারত বিরোধী চেতনার উল্টো পথে বিদ্যমান দলগুলো হাঁটছে এই জন্য যে তাদের ধারণা ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে ভারতকে লাগবে। এমনকি গণহত্যার জলজ্যান্ত প্রমাণ সিদ্ধ অভিযোগের সম্মুখে আওয়ামী লীগ তাদের মনোনীত রাষ্ট্রপতি বা ফ্যাসিবাদ সহায়ক ৭২-এর সংবিধানের পক্ষেও তার ওকালতিতে নেমেছে। আমরা মনে করি আওয়ামী ফ্যাসিবাদের সুষ্ঠু নিরপেক্ষ বিচার
বাংলাদেশের গণতন্ত্রের জন্য জরুরি। 4 দেশ সংকটের দেশীয় আন্তর্জাতিক রূপ। গণঅভ্যুত্থানের চেতনার সূত্রে সনদ প্রণয়ন বা সংস্কার প্রসঙ্গে ছাত্র নেতৃত্বের সঙ্গে বিদ্যমান দলগুলোর মত পার্থক্য এক নতুন সংকট তৈরি করেছে। সংস্কার আগে নির্বাচন এই প্রশ্নে তীব্র মতভেদ চলছে। প্রধানমন্ত্রীর তামত ক্ষমতা রেখে দেওয়া, যা ফ্যাসিবাদের আতুরঘর হিসেবে বিবেচিত, অথবা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের বিষয়গুলো নিয়ে ক্ষমতা প্রত্যাশী দলগুলো অন্যরকম কথা বলছে। অন্যদিকে আন্তর্জাতিক পরাশক্তিগুলির প্রতি তাদের পরোক্ষ আনুগত্য এমন পর্যায়ে পৌঁছেছে যে ভারতের উগ্র সাম্প্রদায়িকতা, গাজায় ইসরায়েলের অবর্ণনীয় গণহত্যা, বড় দেশগুলো ছোট দেশগুলোকে কবজা করার সাম্রাজ্যবাদী স্পর্ধার বিরুদ্ধে নিন্দা জানাতে পর্যন্ত তারা ব্যর্থ হচ্ছে। ভারতের ব্রাহ্মণ্যবাদী মুসলিম বিদ্বেষী নেতৃত্ব যারা রামরাজ্য প্রতিষ্ঠার দুঃস্বপ্ন দেখছে, তা নিয়ে আমাদের রাজনৈতিক পরিসরে কোনো আলোচনা নেই। বিশ্বজুড়ে কর্তৃত্ববাদের নব উত্থান, ধনকুবেরদের বৈশ্বিক অর্থনীতি বিনষ্টের চক্রান্ত, যুদ্ধ বাদিয়ে বিশ্বশান্তি বিনাশের আয়োজকদের আমরা কিভাবে মোকাবিলা করব, সেই অবলম্বনের নিয়েও আমাদের কোনো অভিনিবেশ নেই। 5 মাঝসময় প্রচলিত রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় দলগুলো এখন মাঝসময়ের মতো, অর্থাৎ বড় মাছ কর্তৃক ছোট মাছ খেয়ে ফেলার নীতিতে অবতীর্ণ হয়েছে। তুলনামূলক ছোট দলগুলোকে জাতীয় সরকার বা নির্বাচনী গাঠবন্ধনের নামে হজম করার খেলায় রয়েছে। আর ওই সব ছোট দল সংসদে আসন প্রাপ্তির লোভে তাদের আদর্শ সক্রিয়তা বিসর্জন দিয়ে ফেলেছে। এক নেতা সর্বস্ব এসব দল জনগণের প্রতি আর দায়বদ্ধ নেই। বড়রা ইসলামী দলগুলোকে পাশে টানতে কৃত্রিম মহব্বতে মগ্ন হয়ে পড়েছে। 6 বিপর্যস্ত জীবন। গত 54 বছরের রাজনৈতিক দলগুলো জনগণের প্রত্যাশিত গণতন্ত্র আনতে পারেনি। ধনীকে আরো ধনী, গরিবকে আরো গরিব করেছে। একটা সুস্থ অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, দুর্ঘটনামুক্ত পরিবহন ব্যবস্থা, সুবিচার ও আইনের শাসন নিশ্চিত করতে পারে। বিপর্যস্ত জীবনের অসত্য বিস্তারই যেন আমাদের নিয়োগ। মোটা দাগে মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা, 7 নভেম্বরের জাতীয় বিপ্লবের গণঅভ্যুত্থান, সর্বোপরি 2024 জুলাই বিপ্লবের চেতনায় আমরা জনতা পার্টি বাংলাদেশ গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এর মূল স্লোগান হবে গর্ব মোরা ইনসাফের দেশ। ছাত্র জনতার বিশ্বকাপানো গণঅভ্যুত্থানে সুতীব্র আকাঙ্ক্ষা আগামী বাংলাদেশকে গড়ে তোলার ভিত্তি নির্মাণ এখন তার প্রধান রাজনৈতিক কর্তব্য। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে নতুন বাংলাদেশের বিনির্মাণের সফল অভিযাত্রা আমরা এগিয়ে যেতে চাই।